এদের উদ্দেশ্য কখনো বাংলার মানুষের ভালো চাওয়া নয়, এরা একটাই উদ্দেশ্য নিয়ে বড় হয়েছে, মমতা ব্যানার্জিকে হারাতে হবে। সেই হিটলার যেভাবে গ্যাস চেম্বারে ভরেছিল, ওরা এরপরে যদি ক্ষমতা অর্জন করে বাঙালিকে গ্যাস চেম্বারে ভরবে। বিহারে ট্রায়াল রান করেছিল, বাংলা ওদের আসল উদ্দেশ্য ছিল। এখন এসআইআর এর প্রসেস চলছে, এটা হচ্ছে দণ্ড, বাঙালিকে বাংলার মানুষকে শাস্তি দেওয়া। আমায় তুমি ভোট দিচ্ছ না, ভোটার তালিকা থেকেই তোমায় বাদ দেব। আজকে এসআইআর এরও কিন্তু প্যাকেজিংটা এটাই, রোহিঙ্গা ধরবো, অনুপ্রবেশকারী ধরবো। আরে রোহিঙ্গা, আমার তো মাঝে মধ্যে মনে অমিত শাহ রোহিঙ্গা। এই দিন বেশি দেরি নেই শুভেন্দু বাবু, যেদিন আপনার নেতা অমিত শাহ তাকেও জোড়া ফুল ফুটবে, আর সেই দিন সামনে আসবে। আর যারা সকল বামপন্থী তারা দেখলো 34 বছরের মৌরসি পাট্টাই হাওয়াই চপ্পল পরা 5 ফুট 2 ইঞ্চির মহিলাটা ঘুচিয়ে দিয়েছে, এনার ওপর রাগ। লাল পতাকায় কাজ হচ্ছে না, এখন লাল পতাকা আছাড় মেরে মেরে কেচে রং চটে গিয়ে গেরুয়া হয়ে গেছে। ওই কাপড়, ওই ছিট এক কাপড়। লজিক্যাল ডিসক্রিপেন্সির অনেক ব্যাপার আছে। আমি নিজে ডাক পেয়েছিলাম শুনানিতে, এআইতে নাম ট্রান্সলেট করে ভট্টাচার্যর বানান, ইংরাজিতে বিএইচ দিয়ে লিখি, ও এআইতে ভি করে দিয়েছে, তার জন্য আমায় ডেকেছে। দোষ করেছে এআই, ডাক পাচ্ছি আমরা। তাই বিজেপি হিন্দুরও বন্ধু না, মুসলমানেরও বন্ধু না, শিখেরও বন্ধু না, খ্রিস্টানেরও বন্ধু না, এসসিরও বন্ধু না, এসটিরও বন্ধু না। বিজেপি একমাত্র পয়সাওয়ালাদের বন্ধু, ব্যবসায়ীদের বন্ধু। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আমি প্রথমেই মঞ্চে উপস্থিত ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানাই। দেখুন, যে বিষয় নিয়ে আজকে এই ধর্ণা অবস্থান, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেন, ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে যিনি আজকে এই ধর্ণা মঞ্চে বসেছেন, সেই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পাওয়া সৌভাগ্যের। আমি 2-3টে কথা বলে শেষ করব, বক্তব্য দীর্ঘায়িত করব না। আচ্ছা, আপনারা একটু শুরু থেকে মনে করুন তো, এই এসআইআর প্রসেস নিয়ে যখন আলোচনা শুরু হলো, তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের জনগণকে একটা বেসিক প্রমিস করেছিল। সেই বেসিক প্রমিসটা কি ছিল? 2002-এর তালিকায় যাদের বাবা মায়ের নাম আছে, যাদের দাদু ঠাকুমার নাম আছে, কিংবা যাদের নিজেদের নাম আছে, অর্থাৎ নর্মাল ম্যাপিং বা প্রজেনি ম্যাপিংয়ে যাদের নাম উঠে যাচ্ছে, তারা প্রত্যেকে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকতে পারেন, আর চিন্তার কোনো ব্যাপার নেই। এটা বলে প্রথমে বাকিদের বাদ দিয়ে 58 লক্ষ লাখের নাম বাদ দিল। তার মধ্যে আনম্যাপড ছিল, এবং তার মধ্যে বহু এমন জীবিত মানুষও ছিল যাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এটার পর যখন নির্বাচন কমিশনার দেখলেন তার কর্তাবাবুরা তাকে যে বরাত দিয়েছে যে 1.5 কোটি লোকের নাম খেতে হবে, 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কিন্তু বাদ গেছে মাত্র 58 লাখ, তখন দিল্লি থেকে আবার অর্ডার এলো যে কি হলো, আমরা যে সুপারিটা দিয়েছিলাম ওটা এক্সিকিউট হলো না কেন? তখন জ্ঞানেশ বাবু নতুন সিস্টেম আনলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সির অনেক ব্যাপার আছে। আমি নিজে ডাক পেয়েছিলাম শুনানিতে, কারণ জানি না, এআইতে নাম ট্রান্সলেট করে ভট্টাচার্যর বানান, ইংরাজিতে বিএইচ দিয়ে লিখি, ও এআইতে ভি করে দিয়েছে, তার জন্য আমায় ডেকেছে। দোষ করেছে এআই, ডাক পাচ্ছি আমরা। এআইকে কে এনেছে? ইলেকশন কমিশনার। আবার বুঝুন, এই ইলেকশন কমিশনারকে কে এনেছে? আগে নিয়ম ছিল ইলেকশন কমিশনারকে চুজ করত ভারতের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নরেন্দ্র মোদী বুঝলেন এই সিস্টেম থাকলে নিজের দালালকে চেয়ারে বসাতে পারবো না, তাই প্রথম নিয়মটা চেঞ্জ করলেন, নিজের একজন লোককে সেখানে বাড়ালেন, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিলেন। অর্থাৎ 3 জনের কমিটি। কে? দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, আর দেশেরই সরকারের আরো একজন। অর্থাৎ হয়ে গেল 2:1। এর মানে কি? দেশের প্রধানমন্ত্রী যাকে চাইবেন তাকে ইলেকশন কমিশনার বানাতে পারবেন। আর ইলেকশন কমিশনার করলেন জ্ঞানেশ কুমারকে,
যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করে বিহারে ট্রায়াল রান করেছিল। বাংলা ওদের আসল উদ্দেশ্য ছিল। কেন জানেন? কারণ 21-এর লড়াই এক গালে থাপ্পড়, 24-এর লড়াই আরেক গালে থাপ্পড়। তারপরে নরেন্দ্র মোদী আর অমিত শাহরা নিজেদের মধ্যে আলোচনা করত। কি আলোচনা করত? নরেন্দ্র মোদী অমিত শাহকে ডেকে বলতো, এ অমিত ভাই, ये बंगाल का दीवार टूटता क्यों नहीं? और अमित शाह, नरेंद्र मोदी, अमित शाह दिख থেকে বলতো, क्योंकि ये ममता बनर्जी का सीमेंट से जो बना हुआ है ये टूटेगा कैसे? এই দেওয়াল ভাঙার জন্য কোনো উপায় তারা খালি রাখেননি, সমস্ত রকম চেষ্টা চালিয়ে গেছেন। সাম দাম দণ্ড ভেদ। সাম মানে কি? বোঝানোর চেষ্টা, বাংলার মানুষ আমায় ভোট দাও, হলো না। তারপরে দাম মানে কি? মানে বুঝিয়ে যখন কাজ হচ্ছে না, এবার প্রসেস একটাই বাকি, তোমার পেটের খাবার আটকে দেব। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ। তাতেও দেখলো বাঙালি 24-এ আরেক গালে থাপ্পড় মেরেছে। সাম গেল, দাম গেল। এখন SIR এর প্রসেস চলছে, এটা হচ্ছে দণ্ড। বাঙালিকে, বাংলার মানুষকে শাস্তি দেওয়া। আমায় তুমি ভোট দিচ্ছ না, ভোটার তালিকা থেকেই তোমায় বাদ দেব। এরপরে এটাতেও যখন ব্যর্থ হবে, আর একটাই উপায় বাকি থাকবে, সেটা হচ্ছে হিটলার যেভাবে গ্যাস চেম্বারে ভরেছিল, ওরা এরপরে যদি ক্ষমতা অর্জন করে বাঙালিকে গ্যাস চেম্বারে ভরবে। কিন্তু একটা জিনিস নরেন্দ্র মোদী, অমিত শাহ মাথায় রাখুন, আপনারা এইটুকু জানেন সাম, আপনারা জানেন দাম, আপনারা জানেন দণ্ড, আপনারা জানেন ভেদ, আর এই সব কিছুর পরে একটা জিনিস, মমতা ব্যানার্জির জেদ। আর সেই জেদের কাছে আপনারা কেউ পারবেন না, এটা মাথায় রেখে দেবেন। এই গোটা প্রসেসে যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার অনাচার করা হচ্ছে, আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে। এই সমাজের যারা বিশ্লেষক টেলিভিশন চ্যানেলগুলোতে আলোচনাতে বসেন, আমরাও বসি, নিরপেক্ষতার মুখোশ পরে বসেন, আমার খুব খারাপ লাগছে সেই মানুষগুলোকেও দেখতে, তারা কিভাবে বিজেপির তামাক খেয়ে দিনের পর দিন নিজেদের সহনাগরিকের নাম কাটা যাচ্ছে দেখেও টেবিল চাপড়াচ্ছেন, গলা চিৎকার করছেন, আওয়াজ করছেন, বলছেন বেশ হচ্ছে, আবার হোক, আরো বেশি বাংলার নাম কাটা যাক। কারণ এদের উদ্দেশ্য কখনো বাংলার মানুষের ভালো চাওয়া নয়। এরা একটাই উদ্দেশ্য নিয়ে বড় হয়েছে, মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আর এই উদ্দেশ্যগুলোর পেছনে ঢুকে রয়েছে সেই পুরনো কমিউনিস্টরা, যারা সোকল্ড কমিউনিস্ট, অ্যাকচুয়ালি কমিউনিস্ট নয়। প্রকৃত কমিউনিস্ট হচ্ছে প্রতিকুর রহমানের মতো লোকজন, যারা প্রকৃত কমিউনিজম বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকৃত বামপন্থা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন। আর যারা সোকল্ড বামপন্থী, তারা দেখলো 34 বছরের মৌরসি পাট্টাই হাওয়াই চপ্পল পরা 5 ফুট 2 ইঞ্চির মহিলাটা ঘুচিয়ে দিয়েছে, এনার ওপর রাগ। তাই লাল পতাকায় কাজ হচ্ছে না, এখন লাল পতাকা আছাড় মেরে মেরে কেচে রং চটে গিয়ে গেরুয়া হয়ে গেছে। ওই কাপড়, ওই ছিট, এক কাপড়। আর সেই লোকগুলো আজকে বাংলার মাটিতে এই নোংরামির কাজটা করছে। আমি অমিত শাহ বাবু আপনাকে একটা কথা বলি, এবং বিজেপির যারা আছেন একটা কথা শুনে রাখুন, জোড়া ফুল বাংলার মাটিতে ফোটা থেকে আটকাচ্ছেন তো অমিত শাহ, বিজেপির নেতারা এটা দেখে রাখবেন, মিলিয়ে রাখবেন। বাংলায় তো জোড়া ফুল ফুটবে বাদ দিন, বাংলার 23টা জেলায় জোড়া ফুল ফুটবে বাদ দিন। এই দিন বেশি দেরি নেই শুভেন্দু বাবু, যেদিন আপনার নেতা অমিত শাহের টাকেও জোড়া ফুল ফুটবে, আর সেই দিন সামনে আসছে। কারণ এই বাঙালি ছাড়ে না, নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়েননি, আর মমতা ব্যানার্জিও ছেড়ে দিচ্ছেন না। ভারতবর্ষে এত বিরোধী নেতা, এত বিরোধী নেত্রী, কেন বলুন তো কারোর বুকের পাটা হয় না এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? এই মহিলা প্রথম থেকে আজ পর্যন্ত লড়ে যাচ্ছেন, এবং সেই কারণেই আমরা বলি বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের শেষ দেওয়ালের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেওয়ালকে কোনোভাবে তারা চেষ্টা করেও ভাঙতে পারবেন না। তাই আপনাদের আমি বলি, বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে এই যে ধর্নায় আমরা উপস্থিত হয়েছি, এটা আর 5টা রাজনৈতিক সমাবেশের মতো নয়। আপনাদের প্রত্যেকের পাড়ায়, প্রত্যেকের বুথে এমন মানুষ আছেন। আজকে একজন দাদা এসেছিলেন, আমাকে বলছিলেন মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্লাস বার্থ সার্টিফিকেট দুটো দেওয়ার পরও নাম কেটেছে। কি করে কাটতে পারে? কি করে কাটতে পারে? সুপ্রিম কোর্ট যেখানে স্পষ্ট বলে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাডমিসেবল, সুপ্রিম কোর্ট যেখানে স্পষ্ট, আরে নির্বাচন কমিশন নিজের তালিকাতেই বলে দিয়েছিল 13টা ডকুমেন্টের মধ্যে বার্থ সার্টিফিকেট আছে। তাও তো বহু মানুষের বার্থ সার্টিফিকেট নিয়ে, আমাদের মায়েদের বাবাদের সময় দিদিও প্রায় বলেন, যারা হোম ডেলিভারি হয়েছে তাদের বার্থ সার্টিফিকেট থাকবে কোথা দিয়ে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা দেওয়ার পরেও নাম ডিলিট করছে।
এই অনাচারগুলোর জবাব কে দেবে? এই অনাচারগুলোর উত্তর কে দেবে? আজকে বাংলা ভোট দেয় না বলে না রেহেগি না বাজেগি না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি করে এই ভোটারদেরই আপনি বাদ দিয়ে দিতে চাইছেন। এই জিনিস কিন্তু কোনোভাবে চলতে পারে না। তাই আপনাদের শুধু বলবো, সংঘবদ্ধ থাকুন, ভাগাভাগি হতে দেবেন না। ওরা কিন্তু প্যাকেজিং খুব সুন্দর করে। আপনি একটা লজেন্স কিনলেন, প্যাকেটটা চকচক করছে, দেখবেন বাচ্চারা হাত বাড়িয়ে নিতে চায় লজেন্স খাবো, কিন্তু প্যাকেটটা খুলে দেখবেন লজেন্স এই পাথর ভরা। বিজেপি নোটবন্দির সময় প্যাকেজিং কি করেছিল? কালো টাকা দূর করতে নোটবন্দি করছি, সন্ত্রাসবাদের কোমর ভাঙতে নোটবন্দি করছি। সেদিন ভারতবর্ষের মধ্যে একমাত্র যিনি প্রতিবাদ করেছিলেন 1 ঘন্টার মধ্যে, তারও আগে, তিনি মমতা ব্যানার্জি। পরবর্তীকালে এটা প্রমাণিত হয়েছিল যে নোটবন্দির আসল কারণ ছিল বিজেপির কালো টাকা সাদা করা। সন্ত্রাসবাদেরও কোমর ভাঙেনি আর কালো টাকাও ধরা পড়েনি। সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি তার কারণ তার 3 বছর পরই পুলওয়ামা আক্রমণ, আর আজ থেকে 8 মাস 9 মাস আগে লালকেল্লার সামনে বিস্ফোরণ, আপনারা প্রত্যেকে দেখেছেন। তাহলে সন্ত্রাসবাদের কোমর তো ভাঙেনি। এই যেমন নোটবন্দি, তার প্যাকেজিং দেখানো হয়েছিল আপনাদের কালো টাকা, সন্ত্রাসবাদ। তাই আমরা আপনারা অনেকে লাইনে দাঁড়িয়েছিলাম এই ভরসা নিয়ে। আজকে এসআইআরেরও কিন্তু প্যাকেজিংটা এটাই। কি প্যাকেজিং? রোহিঙ্গা ধরবো, অনুপ্রবেশকারী ধরবো। আরে রোহিঙ্গা, আমার তো মাঝে মধ্যে মনে হয় অমিত শাহই রোহিঙ্গা, অমিত শাহই রোহিঙ্গা। আরে গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে 17 লাখ, জানেন? গোটা পৃথিবীতে রোহিঙ্গা 17 লাখ। আর এখানকার কাঁথির মেজো খোকারা বলছে বাংলাতে নাকি 1.5 কোটি আছে। অঙ্ক বুঝছেন? এদের এই অঙ্কের দশা বলি এরা 200 বলে 77 পায়। এই যে বুঝুন, গোটা পৃথিবীতে 17 লাখ রোহিঙ্গা, এরা বলছে বাংলায় আছে 1.5 কোটি। এই যে এত লোকজনকে হয়রান টয়রান করলো, ওদের একটু জিজ্ঞেস করুন না দাদা কটা রোহিঙ্গা পেলেন? আমরা তো তৃণমূল কংগ্রেস এখানে ধর্ণা দিচ্ছি মমতা ব্যানার্জির নেতৃত্বে। বিজেপিকে অনুরোধ করব, এর পাশে 1-2 কিলোমিটার দূরে আপনারাও একটা স্টেজ করুন। আমরা সবাই যাব দেখতে। কি দেখতে যাব জানেন? ওই স্টেজে সব রোহিঙ্গাদের দাঁড় করান যাদের নাম বাদ গেছে, দেখতে যাব আমরা। আসলে এটাও ছিল প্যাকেজিং। ঘৃণা ঢুকিয়ে, সন্দেহ ঢুকিয়ে, মানুষে মানুষে বিভেদ করে। আসলে আপনি ভাববেন আমার পাশের লোকটার ক্ষতি, আমার কি গেল, আর আপনার পাশের লোকটা ভাববে আমার পাশের লোকের আমার কি গেল। এই করতে করতে দেখবেন দুজনেরই গেছে গলা। আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি বসে আছেন, ওর বাড়ি জ্বলছে, আমার কি। এই করতে করতে আপনার চতুর্দিকে সব বাড়ি পুড়ে গেছে। যখন আপনার বাড়ি পোড়ার সময় এসছে তখন জল নেভানোর জন্য কিন্তু বালতি নিয়ে কাউকে পাবেন না। এটা বিজেপির পলিসি। তাই বিজেপি হিন্দুরও বন্ধু না, মুসলমানেরও বন্ধু না, শিখেরও বন্ধু না, খ্রিস্টানেরও বন্ধু না, এসসিরও বন্ধু না, এসটিরও বন্ধু না। বিজেপি একমাত্র পয়সাওয়ালাদের বন্ধু, ব্যবসায়ীদের বন্ধু। বিজেপি একমাত্র নিজেদের ধান্দার বন্ধু, এর বাইরে কারোর বন্ধু না। আর কথাতেই আছে, আজ যে বন্ধু কাল শুভেন্দু। আর আমি আপনাদের বলি, আপনারা আপনাদের পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যে মানুষদেরকে দেখছেন নিজেদের পাড়াতে, প্রত্যেকে দেখছেন তো ডিলিটেড আর বিচারাধীন নামগুলো দেখছেন তো, পাড়ায় পাড়ায় আছে তো? রোহিঙ্গা বাংলাদেশি আছে? আছে? নেই তো? সাধারণ মা কাকিমারা বাদ গেছে তো? কাদের বাদ দিচ্ছে বেছে? এই গরিব শ্রেণীকে। কাদের বাদ দিচ্ছে? এই মহিলাদের। কাদের বাদ দিচ্ছে? এই বাংলার মানুষদের। কেন জানেন? কারণ বিজেপি খুব ভালো মতো জানে এই বাঙালি খেপে উঠলে ব্রিটিশদেরও ভাগিয়ে দেয়। এই বাঙালি যদি খেপে ওঠে ব্রিটিশদের তৎকালীন দালাল আজকের নরেন্দ্র মোদীদেরও ভাগাতে পারে। তাই সবার আগে নিজের শত্রুকে শেষ করো। আর বিজেপি জানে তাদের শত্রু হচ্ছে এই বাংলার মানুষ। তাই এই বাংলার মানুষকে সবার আগে শেষ করো, তাদের কোমর ভাঙো, টাকা আটকে, পয়সা আটকে, কিছু না হলে ভোটাধিকার আটকে। আর তারপরে 21-এ তো একটা ট্রেলার দেখেছেন, যারা ভোট দেয় না তাদের বুকে সিআরপিএফ দিয়ে গুলি চালিয়ে দিয়েছিল শীতলকুচিতে, মনে আছে? তার মানে কোনো রাস্তাই বাকি রাখছে না। খাওয়ার বন্ধ, ভোটাধিকার বন্ধ, নিঃশ্বাস নেওয়ার অধিকারটাও বন্ধ। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আমি মনে করি এরপরে পশ্চিম বাংলার একজন ব্যক্তিও, বিজেপির যারা নেতারা এই বাংলার বাসিন্দা, আপনারা বিজেপি করছেন মানে শুধু একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করছেন না, আপনারা গোটা একটা জাতির সাথে বেইমানি করছেন, গোটা একটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এটা নিশ্চিতভাবে বলতে পারি। আর আমরা তো বলেইছি, যতই করো এসআইআর, এ বাংলা আবার মমতার। এসআইআর করুন, যাই করুন না কেন, আলটিমেটলি ভোট তো বাংলার মানুষ দেবেন। আর বাংলার মানুষ যতদিন ভোট দেবেন
ততদিন নবান্নের 14 তলার দিকে কান পাতলে, নবান্নের 14 তলার সিঁড়ির দিকে কান পাতলে, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যেতে কোনো বুটের শব্দ পাবেন না, একজোড়া হাওয়াই চপ্পলের আওয়াজ পাবেন যেটা খটখট করতে করতে ওপরের দিকে উঠে যাবে। মিলিয়ে রাখবেন। তাই শেষ একটা লাইন বলি, তোমাদের 11 জন প্লেয়ার, প্রত্যেকের পায়ে বুট, প্রত্যেকের হাতে গ্লাভস, দামি ব্যাট, দামি হেলমেট, বল তোমাদের, উইকেট তোমাদের, ফ্লাড লাইট তোমাদের, ক্যামেরা তোমাদের, এমনকি আম্পায়ারটাও তোমাদের। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, তোমার এই স্যুট বুট পরা 11 জন প্লেয়ারের বিরুদ্ধে বাংলার মানুষ যদি দর্শক হয়, সেই সবুজ কচি ঘাসের মাঠার ওপর তোমার 11 জন বুট পরা প্লেয়ারের বিরুদ্ধে আমার একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা প্লেয়ার ময়দানে থাকবে। তোমার সব শক্তির সঙ্গে আমরা লড়ে নেব। নিয়ে আসো তোমার অমিত শাহকে, নিয়ে আসো তোমার নরেন্দ্র মোদীকে, নিয়ে আসো তোমার জ্ঞানেশ কুমারকে, নিয়ে আসো তোমার 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, 20টা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই বাংলার নতুন প্রজন্মের সাথে আগে টকরাও, তারপরে অনেক দূরে অভিষেক ব্যানার্জি, অনেক দূরে মমতা ব্যানার্জি, তারপরে তাদের সঙ্গে লড়াই করতে যাবে।